প্রাচীনকালে গভীর জঙ্গলে ঋষিমুনিরা যখন ধ্যানে মগ্ন থাকতেন তাদের কাছে একটা বিশেষ মন্ত্র ছিল, ব্রহ্মচর্যই ব্রহ্ম পর্যন্ত পৌঁছানোর সিঁড়ি। কিন্তু আজকের দিনে এই শব্দটা শুনলে অনেকেই একটু হাসেন, তাই না? তাদের কাছে এটা যেন একটা শেখেলে পুরনো ধারণা। কিন্তু প্রশ্ন হলো, ব্রহ্মচর্য কি সত্যিই কেবল একটা পুরনো কথা, নাকি এর ভেতরে এমন কোনো গভীর রহস্য লুকিয়ে আছে যা আমাদের নিজেদের শক্তি আর চেতনাকে বোঝার আসল চাবিকাঠি হতে পারে? দেখুন, এখানেই মূল দ্বন্দ্বটা একেবারে স্পষ্ট। একদিকে আধুনিক ধারণা, যা ব্রহ্মচর্যকে শুধু শারীরিক সংযম হিসেবে দেখে, আর অন্যদিকে প্রাচীন ঋষিদের বিশ্বাস যে এটাই ছিল পরম জ্ঞান লাভের পথ। তো একটা সাধারণ সংযমের ধারণা কিভাবে এতটা গভীর অর্থ বহন করতে পারে? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো। ব্রহ্মচর্য মানে কিন্তু শুধু শারীরিক সংযম নয়। এটা আসলে এক গভীর অভ্যন্তরীণ রূপান্তরের যাত্রা, যা আমাদের শক্তির উৎসটাকেই নতুন করে চিনতে শেখায়। এর আসল অর্থটা হল জীবনী শক্তিকে বাইরে নষ্ট না করে তাকে শরীরের ভেতরেই ওপরের দিকে চালিত করা। মানে এটা কোনো ত্যাগ নয়, বরং এটা হলো আমাদের ভেতরে থাকা অসংখ্য শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে বিকশিত করার একটা কৌশল। চলুন এবারের আধ্যাত্মিক দিক থেকে একটু সরে এসে দেখি এর শারীরিক আর বৈজ্ঞানিক প্রভাবগুলো কী, কারণ এর প্রভাবগুলো কিন্তু বেশ বাস্তব এবং পরিমাপযোগ্য। আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীরটা একটা ল্যাবরেটরির মতো। আমরা যা খাই তা বিভিন্ন ধাপে রূপান্তরিত হয়ে শেষ পর্যন্ত বীর্যে পরিণত হয়, আর এটাই হলো শরীরের সবচেয়ে শক্তিশালী উপাদান। সোচিয়ে, এক ফোঁটা বীর্যের লক্ষ লক্ষ জীবনকোষ থাকে, যার প্রত্যেকটার মধ্যে একটা নতুন জীবন তৈরির ক্ষমতা আছে। তাহলে ভাবুন এর মধ্যে ঠিক কী পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। 145%। সংখ্যাটা বেশ অবাক করার মতো, তাই না? আচ্ছা, এই সংখ্যাটা কোত্থেকে এলো, আর এর পেছনের বিজ্ঞানটাই বাকি? চলুন জেনে নিই। জাস্ট একবার ভাবুন, টেস্টোস্টেরন, এই হরমোনটাই তো আমাদের আত্মবিশ্বাস, সাহস আর শারীরিক শক্তির মূল উৎস। তো যে ব্যক্তি মাত্র 7 দিনেই এতখানি পরিবর্তন আনতে পারে, সে যদি মাস বা বছর ধরে এই শক্তিকে সঞ্চয় করে, তাহলে তার শারীরিক আর মানসিক ক্ষমতা ঠিক কোন পর্যায়ে পৌঁছাতে পারে? এই সংরক্ষিত শক্তি যখন রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় ওজস। এটাই সেই তেজ বা অরা যা আমরা বড় বড় ব্যক্তিত্বদের মধ্যে দেখতে পাই। তাদের চেহারা একটা অদ্ভুত উজ্জ্বলতা, চোখে গভীরতা, আর কথা একটা অন্যরকম আত্মবিশ্বাস। এটা কোনো কাল্পনিক ব্যাপার নয়, বরং হরমোনের ভারসাম্য আর মানসিক স্বচ্ছতার একটা বাস্তব প্রতিফলন। স্বামী বিবেকানন্দের এই কথাটা কিন্তু বৈজ্ঞানিক দাবির পাশাপাশি একটা আধ্যাত্মিক আর ঐতিহাসিক মাত্রা যোগ করে। ইতিহাসে এমন অনেক মহান মানুষ আছেন যারা জানতেন যে আসল শক্তি বাইরের ভোগে নয়, বরং ভেতরের সংযমেই লুকিয়ে আছে। আচ্ছা, শরীরের রসায়ন থেকে এবার একটু সরে আসা যাক। এবার দেখা যাক এই অনুশীলনটা আমাদের মস্তিষ্কের গঠন আর তার কার্যকারিতাকে কিভাবে প্রভাবিত করে। আজকের দিনে মনোযোগের অভাব বা ডিস্ট্র্যাকশন একটা বিশাল সমস্যা। এর মূল কারণ হল সস্তা ডোপামিনের পেছনে ছোটা, যা আমাদের শুধু তাৎক্ষণিক আনন্দ খুঁজতে বাধ্য করে। ব্রহ্মচর্য ঠিক এই চক্রটাকেই ভেঙে দেয়। এটা আমাদের শেখায় ছোট ছোট আনন্দের পেছনে না ছুটে বড় কোনো লক্ষ্যের দিকে মনোযোগ দিতে, আর তাতেই আসে আসল তৃপ্তি আর সার্থকতা। খুব সহজ করে বললে, এটা আমাদের মস্তিষ্কের আবেগপ্রবণ অংশের ওপর যৌক্তিক অংশের নিয়ন্ত্রণকে আরও মজবুত করে। আমাদের মস্তিষ্কের যে সিইও আছে, অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে কি হয়? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ইচ্ছাশক্তি আর মনোযোগ সবই বহুগুণ বেড়ে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু মস্তিষ্কের নিজেকে পুনর্গঠন করার ক্ষমতা, মানে নিউরোপ্লাস্টিসিটিকে কাজে লাগায়। এর মানে হলো মস্তিষ্ক আক্ষরিক অর্থেই বিভ্রান্তির পুরনো পথগুলো ছেড়ে দিয়ে গভীর মনোযোগ আর সৃজনশীলতার জন্য নতুন শক্তিশালী পথ তৈরি করে ফেলে। নিকোলা টেসলার মতো একজন যুগান্তকারী বিজ্ঞানী, যিনি আজীবন ব্রহ্মচর্য পালন করেছেন বলে জানা যায়, তার এই উক্তিটা কিন্তু প্রমাণ করে দেয় যে জীবনী শক্তির রূপান্তর কোনো কাল্পনিক ধারণা নয়, এটা আসলে এক অসামান্য সৃজনশীলতার উৎস হতে পারে। আমরা শারীরিক আর মানসিক উপকারিতাগুলো তো দেখলাম, এবার চলুন সেই দিকে যাওয়া যাক যেদিকে প্রাচীন যোগীরা সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন, এর আধ্যাত্মিক সম্ভাবনা। মানে তারা এই সংরক্ষিত শক্তিটা দিয়ে ঠিক কী করতে চেয়েছিলেন। যোগশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের মধ্যেই এই কুণ্ডলিনী শক্তি ঘুমিয়ে আছে। সাধারণ মানুষের ক্ষেত্রে এই শক্তি নিচের দিকেই প্রবাহিত হয়,
কিন্তু ব্রহ্মচর্যের মাধ্যমে যখন এই শক্তিকে ওপরের দিকে চালিত করা হয় তখনই চেতনার এক নতুন দিগন্ত খুলে যায়। তো এই 7টা চক্রকে বলতে পারেন চেতনার 7টা লেভেল বা দরজা। যখন ওই সংরক্ষিত জীবনী শক্তি মেরুদণ্ড বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করে তখন এটা এক এক করে প্রত্যেকটা চক্রকে জাগিয়ে তোলে। আর প্রতিটা চক্র খোলার সাথে সাথে চেতনার এক একটা নতুন দিগন্ত খুলে যায়, একেবারে সাধারণ অস্তিত্বের ভয় থেকে শুরু করে চূড়ান্ত জ্ঞান লাভ পর্যন্ত। যোগীদের মতে আমাদের শরীরে 3টে প্রধান শক্তিপ্রবাহ বা নাড়ি আছে। ব্রহ্মচর্য আর ধ্যানের মাধ্যমে যখন ইডা আর পিঙ্গলার মধ্যে একটা ভারসাম্য আসে তখন মাঝখানের পথটা মানে সুষুম্না খুলে যায়, আর এই পথ দিয়েই কুণ্ডলিনী শক্তি সহস্রারের দিকে যাত্রা শুরু করে। বেশ, এবার আমরা এই আলোচনার সবচেয়ে কৌতূহলোদ্দীপক অংশে চলে এসেছি। প্রাচীন শাস্ত্রে এমন কিছু অসাধারণ ক্ষমতার কথা বলা হয়েছে যা এই পথের চূড়ান্ত ফল হিসাবে ধরা হয়। যোগ আর তন্ত্রশাস্ত্রে এই ক্ষমতাগুলোকে বলা হয় অষ্টসিদ্ধি বা 8টি মহান শক্তি। এগুলোকে কোনো রূপকথা হিসাবে দেখা হয় না, বরং চেতনার সর্বোচ্চ স্তরের এক স্বাভাবিক প্রকাশ বলে মনে করা হয়। হ্যাঁ, আমি জানি আধুনিক দৃষ্টিকোণ থেকে এই ক্ষমতাগুলো অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু যৌগিক ঐতিহ্য অনুসারে এগুলো হলো সেই ব্যক্তির স্বাভাবিক প্রকাশ যিনি নিজের শক্তি আর চেতনাকে পুরোপুরি আয়ত্ত করে ফেলেছেন। আর মজার ব্যাপার হল আধুনিক নিউরোসায়েন্স ও পিনিয়াল গ্রন্থির মতো মস্তিষ্কের কিছু অংশ নিয়ে গবেষণা করছে, যাকে প্রাচীনরা তৃতীয় নয়ন বলতো। তারা মনে করছেন গভীর ধ্যান আর সংযমের মাধ্যমে মানুষের মস্তিষ্কের কিছু ঘুমন্ত ক্ষমতাকে হয়তো জাগিয়ে তোলা সম্ভব, কে জানে। হয়তো প্রাচীন রহস্য আর আধুনিক বিজ্ঞানের পথটা এক জায়গাতেই এসে মিলবে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। ব্রহ্মচর্য কি শুধুই একটা পুরনো অপ্রয়োজনীয় সংযম, নাকি এটা আমাদের ভেতরের অসীম শক্তি আর সম্ভাবনাকে উন্মোচন করার এক গোপন চাবিকাঠি? এই প্রাচীন রহস্যকে আমরা কিভাবে দেখব সেই সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে।